নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গোয়েন্দা অনির্বাণ সিরিজের অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প পুরীধামের রহস্য। গল্পটি আগে মন দিয়ে শুনুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ভালোবেসে সাবস্ক্রাইবটাও করবেন। না, কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের নিবেদন। আমি দুপুরবেলা সোফায় বসে ফ্যানের হাওয়া খাচ্ছি, আর একটা বই অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করছি। পড়ার আর জো আছে? কপালের কাছে জমে থাকা ঘামটা পুছে নিলাম। সত্যি বলতে কলকাতায় এইবার এতটা গরম যে আর পারা যাচ্ছে না। ফ্যানের হাওয়া যেন গায়েই লাগতে চায় না। বাইরে রোদে বেরোলে যেন মনে হচ্ছে জ্বলন্ত তন্দুরের মধ্যে কেউ ঢুকিয়ে দিচ্ছে। অনির্বাণ পাশের ঘরেই ছিল। আমাদের এইরকম অলসভাবে বসে থাকতে দেখে বলল, বাবা, তোমারও দেখছি একই অবস্থা গো। গরমটা আর টিকতে দেবে না মনে হচ্ছে। আর হাতেও তেমন একটা কেস নেই, তাই বসে বসে বুদ্ধিটাতেও কেমন জং ধরে যাচ্ছে। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, এই ধারে গরম সহ্য করার থেকে চলো না কোথাও একটু দিয়ে বেরিয়ে আসি। এইখানে কলকাতায় গরমে পচার থেকে বাইরে কোথাও সমুদ্রের হাওয়ায় কিছুদিন ঘুরে আসলে মন্দ হয় না, কি বলো? আমরা কথা বলছিলাম, হঠাৎ করেই পেছনে বসার ঘরের টেলিফোনটা বেজে উঠল। অনির্বাণ কাছেই ছিল। ওটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? শুভেন্দু ঘোষ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বল কেমন আছিস? খবর টবর কে? কোথায় আছিস এখন? আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপর? হুম হুম তো কিসের জন্য কলটা করেছিস বলে ফেল। না, হাতে তেমন কাজ নেই, আসতেও কোনো অসুবিধা নেই, তবে থাকা খাওয়া তাহলে তো কিছু অসুবিধেই নেই। আমরা কিন্তু দুজন যাব। দুই বলতেই আমার মনটা কেমন যেন নেচে উঠল। তার মানে নতুন কোনো কেস আর নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ। হ্যাঁ, তোর বাবাকে শক্ত হয়ে থাকতে বলিস, আমি আসছি, দেখি কি করতে পারি। রাখছি। তবে তবে হ্যাঁ, পরশু দিন রোববার রাতের ট্রেনেই বেরিয়ে যাব ভাবছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, রাখলাম। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে অনির্বাণ বলল, চলো ভাইয়া, 2 দিনে তৈরি হয়ে নাও। লেটস গো টু পুরী ভুবনেশ্বর। আমার এক বন্ধুর আমন্ত্রণ, নতুন কেসও বলতে পারো। আমি একটু রোববারের পুরী এক্সপ্রেসের টিকিটটা পাই কিনা ফোন করে দেখে নিই। আমি তখনই জিজ্ঞেস করলাম, এই শুভেন্দু ঘোষকে? মানে তোমার কেমন বন্ধু ইনি? কই আগে তো নাম শুনিনি। অনির্বাণ খালি হেসে বলল, আমার কলেজের বন্ধু বলতে পারো। তখন তো অতটা মনোমালিন্য ছিল না, জাস্ট একসঙ্গে পড়তাম, তার সুবাদে চেনা জানা। তবে এখনও শুনলাম পুরীর সি বিচের কাছে একটা নতুন হোটেল খুলেছে। তো হঠাৎ করেই শুনলাম ওর দাদার নাকি কিছুতে মৃত্যু ঘটেছে। বাবার টাকা আছে হাতে, অনেক বলতে পারো, না হলে কি আর হঠাৎ পুরীর মতো জায়গায় ছেলেকে অত বড় হোটেল বানিয়ে দেওয়ার ক্ষমতা হয়? সে যাই হোক, ওর বাবা সন্দেহ করছেন যে তার ছেলের মৃত্যু খুন হলেও তার পেছনে নাকি জুড়ে আছে বড় কোনো রহস্য। তাই আমার ডাক। পুলিশ নাকি সাধারণ মার্ডার বলে ছেড়ে দিয়েছে। তা সে যাই হোক, সবটাই আমরা ওখানে গেলে জানতে পারবো। অনির্বাণ বলল, কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়বো। রবিবারই রাতে ছাড়ে মনে হয় পুরী এক্সপ্রেস। ট্রেনের টিকিট নিয়ে চাপ নিয়ে, ওটা এখন যখন তখন অ্যাভেলেবেল। একটু ফোন করে জেনে নিই। অনির্বাণ একটুক্ষণ পর ফোন সেরে এসেই জানালো, ব্যাগপত্র সব গুছিয়ে নাও, রবিবার রাতেই রওনা হব আমরা। 25শে মে রবিবার 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে রাত 9টায় ছেড়ে দিল। আমাদের জন্য একটা কেবিন বুক করেছিল অনির্বাণ। এই কেবিনে শুধু আমরা দুইজনই, অন্য কোনো যাত্রী নেই, তাই আরাম করে ঘুমানো যাবে। রাতে খাবারে ছিল বাড়ি থেকে আনা রুটি, কষা মাংস আর মিষ্টি। রাতের বেলার জার্নি আমার তেমন একটা পছন্দ, কারণ বাইরের কিছু দৃশ্য দেখতে পাই না, তাই শুয়ে পড়লাম। ট্রেনের দুলুনিতে সকলেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, ট্রেন তখন ভদ্রকে। সকাল 7:30টায় পুরী স্টেশনে আমরা দুইজনে পৌঁছলাম। অনির্বাণ আগেই বলেছিল ওই নতুন হোটেলটার নাম নাকি নিউ সি হক।
শুভেন্দুবাবু নাকি বছর 4 আগে এটা শুরু করেছিল। ওইখানেই একটা রুম দেওয়া হবে আমাদের, খাওয়া দাওয়ার সমস্ত খরচ নাকি শুভেন্দুবাবুর। দরাদরি করে অটো নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল নিউ সি হকের উদ্দেশ্যে। স্টেশন রোড ছেড়ে বাদিকে এগিয়ে মেরিন ড্রাইভ রাস্তায় পড়তেই চোখে পড়ল সামনে বিশাল নীল জলরাশি। এই সমুদ্র জিনিসটাই বিশাল আর কেমন যেন অদ্ভুত। এই আগেও আমি প্রায় 3 বার পুরী এসেছি, তবে প্রতিবারই যেন ওই আঁচড়ে পড়া সমুদ্রের ঢেউগুলো আমায় যেন কাছে ডাকে। হয়তো মানুষের মন আর সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা ছন্দ আছে, তাই হয়তো আমরা বারবার ছুটে আসি এই সমুদ্রের পাড়ে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালুরাশিতে। ডান দিকে একে একে পেরিয়ে এলাম পুরী হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হাউস, স্বপনপুরী, পুলিনপুরী, সোনালি, সিগাল ইত্যাদি। আরো খানিক এগিয়ে বঙ্গলক্ষ্মীর পাশেই নিউ সি হক। সামনেই চোখে পড়ছে বালির বিচটা, আর তারপরেই সুবিশাল সমুদ্রটা। অটো দিয়ে নামতেই আমাদের অভ্যর্থনা জানালেন মিস্টার শুভেন্দু ঘোষ। নামতেই বড় 4 তলা হোটেলটা চোখে পড়ল। সামনেটা একটা গাড়ি রাখার জায়গা, সামনের দিকে একটু সাজানো বাগান, আর তার উপরেই উঠে গেছে সারি সারি ব্যালকনি রুমগুলো। এই ব্যালকনিতে দাঁড়ালে যে সমুদ্রের গর্জন আর পুরো সামনের সি বিচটা দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুবাবু আমাদের দেখে এগিয়ে এসে অনির্বাণকে আগে জড়িয়ে ধরল। বুঝতে পারলাম পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে যা হয়। তিনি হেসে বললেন, আয় আয় অনির্বাণ, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? চল, এতটা পথ যখন জার্নি করে এসেছিস, তোদের রুমটা দেখি কেমন। আমি ওনাকে নমস্কার জানিয়ে পেছন পেছন এগিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। শুভেন্দুবাবু দেখলাম বেশ ভালো সামনের দিকে ব্যালকনির ভিউ রুমই দিয়েছে। ব্যালকনি দিয়েই ভালো মতন সমুদ্রটা চোখে পড়ে, দেখেও চোখ জুড়িয়ে যায়। অনির্বাণ ওনাকে বলল, অসংখ্য ধন্যবাদ শুভেন্দু, তুই যে এতটা গুছিয়ে সবকিছু রেখে দিয়েছিস তার জন্য আমি কৃতজ্ঞ। আর এখন কিন্তু একটু পেটে ছুঁচো ডন দিচ্ছে, বুঝলি? শুভেন্দুবাবু দেখলাম একটু হেসে বলল, তার বলতে মুখ দেখেই বোঝা যাচ্ছে। ফ্রেশ হয়ে নিচের রেস্টুরেন্টে আয়, সব ব্যবস্থা করাই আছে। আমি এখন নিচের দিকটা দেখি কোনো নতুন টুরিস্ট এলো কিনা। তিনি একগাল হাসি দিয়ে বেরিয়ে গেলেন বাইরে। অনির্বাণ বলল, চলো ফ্রেশ হয়ে নি, সমুদ্র দর্শন পরে হবে। আশা করি খাওয়া দাওয়া শেষ করি আমাদের শুভেন্দুর বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। ওর বাবা অপেক্ষা করে বসে থাকবেন হয়তো। তা বেশ ফ্রেশ হয়ে আমরা নিচের রেস্টুরেন্টে গিয়ে সকালের ব্রেকফাস্টে লুচি আর আলুর একটা তরকারি নিলাম। ব্রেড বাটার ছিল বটে, কিন্তু কাল রাতের পর একটা ভারী খাওয়ার পেটে পড়ার দরকার ছিল। খাওয়া শেষ করে ঘরে বসে আছি, প্রায় 12টা বাজতে চলল। আমি তো ব্যালকনিতে আসছি আর যাচ্ছি, কারণ সামনের সমুদ্র যেন বারবার আমায় ডাকছে। প্রতিবার কত সুন্দর ঢেউগুলো আছড়ে পড়ছে বালির ওপর, সাথে কতটা করে ফেনা ছড়িয়ে পড়ছে। হোটেলের বেডে শুয়েও সহজেই কানে আসছে সমুদ্রের গর্জন। ঠিক এমন সময় বাইরে ডোরবেল বেজে উঠল। অনির্বাণ বলল, দরজা খোলাই আছে, চলে আয়। শুভেন্দুবাবু ভিতরে এসে বললেন, চল অনির্বাণ, এখান দিয়ে গাড়িতে আমার বাড়ি মাত্র 10 মিনিটের পথ। বাবা হয়তো বসেই আছেন অপেক্ষা করে, সবটা খুলে বলতে চান তোকে। আর আজকের দুপুরের খাওয়া দাওয়াটাও তোরা আমার বাড়িতেই করবি, গেস্ট হিসাবে। এটা বাবার নির্দেশ। দাদার ঘটনাটার পর তিনি একদম ভেঙে পড়েছেন, না হলে উনি যে কতটা রসিক মানুষ দেখলেই বুঝতে পারতিস। অনির্বাণ বলল, হ্যাঁ, বেরিয়ে পড়াই ভালো। আর আমি এখানে বসে থাকতে আসিনি, চলো, ওনার সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। হোটেলের বাইরেই একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। ওটাই যে শুভেন্দুবাবুর গাড়ি এটা জানতাম না। এই পুরী শহরটাকে দেখলেই আমার কেমন ছোটবেলায় পড়া ফেলুদার হত্যা পরিকল্পটা মাথায় ভেসে আসে। আচ্ছা, সত্যিই কি ওই রকম কোনো বাড়ি আছে এই বিচের কাছাকাছি? মাত্র 7-8 মিনিটের মাথায় স্বর্গদ্বার রোড পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাড়িটার সামনে। আসলে রাস্তার একদম ধারে বালির দিক বরাবর ঘিরে বড় ধরনের একটা দোতলা বাড়ি। বাড়ির সামনে যা বড় সাজানো বাগান রয়েছে তাতেই চোখ জুড়িয়ে যায়।
পাথর বেছানো পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে গেল গেটের কাছে। বাড়িটা সাদা রঙের হলেও এখন দুপুরের আলোতে সেটা যেন আলাদা একটা উজ্জ্বলভাবে নিজেকে ফুটিয়ে তুলছে। তার কারণ হয়তো পাথরের কাজ। আর বাড়িটার ছাদের ওপর থেকে যে সমুদ্রের পারফেক্ট ভিউ পাওয়া যাবে সেটা বলে দিতে হয় না। গেটের কাছে আর একটা সাদা গাড়ি দাঁড়িয়েছিল, বুঝলাম এটাও ওনাদেরই গাড়ি। চাকর এসে দরজা খুলে দিতেই আমরা প্রবেশ করলাম। সুন্দরবাবু দেখলাম অপেক্ষা না করেই বললেন, অনির্বাণ, উপরের ঘরে চল, বাবা উপরেই থাকে। আর ওই ঘটনার পর থেকে উনি আর বাড়ি থেকে বেশি বেরোচ্ছেন না, অনেকটাই ভেঙে পড়েছেন। আমরা প্রবেশ করলাম দারুণ সাজানো একটা বৈঠকখানায়। দামি দামি হাতে আঁকা অয়েল পেন্টিংগুলো ঘরের শোভা যেন আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছোট বড় মূর্তিও চোখে পড়ল। বুঝলাম ঘরটা বেশ ভালোভাবেই পরিপাটি করে সাজানো হয়েছিল। শুভেন্দুবাবু আমাদের সোফায় বসিয়ে দিয়ে বললেন, তোমরা অপেক্ষা করো এখানে, আমি বাবাকে উপরে খবর দিই একবার। আর তোমাদের খাওয়ার ব্যবস্থাও তো করতে হবে, নিচে রামুকেও বলে আসি। তিনি পাশের একটা বড় ঘরে ঢুকে গেলেন। আমি হঠাৎ বলে উঠলাম, এই বাড়িটার ছাদ দিয়ে সমুদ্রের রোজ সানরাইজ আর সানসেটটা দেখা যাবে। উফ, আমার যদি সত্যি এরকম একটা বাড়ি থাকতো। আচ্ছা, ভদ্রলোক কি করেন বলো তো, এত টাকা? অনির্বাণ চোখের ইশারায় ওকে একটু চুপ করতে বলে দিল। আমি বরাবরই ওই রকমই ওর মুখে কথা আটকে থাকে না। সে যাই হোক, মিনিট 3 পর ঘরে প্রবেশ করলেন শুভেন্দু ঘোষের বাবা। বয়স দেখে তো মনে হয় 55-র বেশি হবে না। শরীরে কোনো মেদ নেই, সোজা লম্বা চেহারা, প্রায় ব্যোমকেশের মতন লম্বা। নাকের নিচে একটা কাঁচা পাকা গোঁফ, চোখে একটা সোনালি ফ্রেমের মোটা চশমা। ওনার পেছন পেছন প্রবেশ করলেন শুভেন্দু ঘোষ নিজেও। আমরা উঠে আসছি দেখে উনি দাঁড়িয়ে নমস্কার জানালেন। উনিও সবাইকে নমস্কার জানিয়ে বললেন, তোমাদের এখানে হঠাৎ ডেকে বিরক্ত করলাম, তার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু আমি অনির্বাণের কথা এর আগেও বহুবার শুনেছি, তাই ছেলেকে যোগাযোগ করার কথা বলি। আমার মনে হয় অনির্বাণ, তুমি যখন একজন ডিটেকটিভ, মাথা খাটানোর মতো কেস পেলে নিশ্চয়ই খুশি হবে। আর এই কেসটা এত সহজ নয়, কারণ এটার সাথে যে একটা বড় কিছু চক্রান্ত আর চোরা পাচারি দল জুড়ে আছে, এটা আমার মনে হয়। আর যদি তাদের ধরিয়ে দিতে পারো, তোমার নাম শতগুণে বৃদ্ধি পাবে। অনির্বাণ একটু হেসে বলল, না না না, দিয়ে আমার কাজ নেই স্যার। তবে যদি আপনার বা কেসটার কোনো সমাধান করতে পারি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। উনি এবার আবার হাত জোর করে বলতে যাচ্ছিলেন, নমস্কার, আমার নাম। কথাটা বলার আগেই অনির্বাণ বলে উঠল, আপনার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, আমি দেখেই চিনতে পেরেছি আপনাকে। আপনি সেই লোক মিস্টার অনিকেত রঞ্জন ঘোষ, তাই তো? আর আপনি রাজস্থানের মরুভূমির মধ্যে পুরনো একটা গ্রামের খোঁজ করেছিলেন, তাই তো? ভদ্রলোক দেখলাম বেশ অবাক হয়ে তাকিয়েছিলেন। তারপর বললেন, তুমি কি করে বুঝলে? অনির্বাণ হেসে বলল, বাইরের গেটে কালো পাথরে বড় বড় করে আপনার নাম খোদাই দেখলাম। তখনই মনে হচ্ছিল নামটা খুব চেনা চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর নিচের ঘরের সিঁড়ির কাছে একটা গ্রুপ ফটো দেখে ক্লিয়ার হলাম। ছবিটা রাজস্থানের তোলা, আপনি এবং আপনার পুরো টিম সেইখানেই ছিলেন। পেপারেও দেখেছি একবার, তাই মাথায় এসে গেল। আপনার মতো এত বড় ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক মানুষের সঙ্গে এরকমভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। হ্যাঁ, এবার আপনি খুলে বলুন তো আপনার কি সমস্যা আর আপনার ছেলের কি হয়েছিল, সবটা বলুন। ওনার ছেলের কথা শোনা মাত্র মুখে দেখলাম একটা দুঃখের ছায়া খেলে গেল। তিনি এবার একটু থেমে মাথা নিচু করে বলা শুরু করলেন, সবটা কেমনভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তবে আমি যে সরকারের হয়ে পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি তুমি জানো, সেই দিয়েই এত বছরে বেশ কিছু অভিযান করেছিলাম, টাকাও করেছি কিছু কম নয়। তবে আমার এখন বয়স হয়েছে, অবসর নিয়েছি অনেক দিন। আমার প্রথম ছেলে আনন্দ ছিল একদম আলাদা। শুভেন্দু কলকাতায় পড়াশুনো করলেও আনন্দ পুরীতে এই বাড়িতেই
আমার সাথে থাকতো। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল সে পুলিশ হবে। ওকে কতবার বলেছিলাম টাকা নিয়ে ব্যবসা কর, শুনল না। আদর্শ বলেও একটা জিনিস আছে অনির্বাণ, আনন্দের মধ্যে ওটা ছিল অনেক বেশি। প্রায় 4 বছর ধরে চেষ্টা করে কনস্টেবলের পদে যোগ দেয় এইখানেই। আমার এত সম্পত্তি আর আমার ছেলে মাত্র একজন পুলিশ কনস্টেবল, নিজের একটু খারাপ লাগত। কিন্তু যখন মন বলতো সে নিজের পায়ে দাঁড়িয়ে যা করেছে নিজে করেছে, তা ভেবে গর্ব হতো। ওনার চোখ দিয়ে একটু জল গড়িয়ে পড়ল, গলার স্বর কমে আসছে। অনির্বাণ ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি আপনি নিজেকে শান্ত করুন, সবটা খুলে বলুন। আপনার ছেলের খুনিকে খুঁজে বার করে শাস্তি দেওয়া আমার কর্তব্য। না অনির্বাণ, শুধু আমার ছেলেই না, সে অনেক বড় একটা ব্যাপার। একটা কিছু চক্রান্ত চলছে সেইখানে। আসলে কয়েকদিন আগে আমার ছেলের পোস্টিং হয় ভুবনেশ্বর, আর সেইখানেই সূর্য মন্দিরের কথা তো তোমরা শুনেইছ। সেইখানেই রাতে নাইট শিফটে ওর ডিউটি পড়তো, আমায় বলেও ছিল। কিন্তু ওই পুলিশের চাকরি করতে গিয়েই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে শেষ করে দিল ওকে। অনির্বাণ একটু চিন্তিত গলায় বলল, আচ্ছা, সেটা তো বুঝতে পারলাম, তবে খুনের মোটিভটা কি? অনির্বাণ, তুমি জানো ভুবনেশ্বরের সূর্য মন্দির যেমন তেমন মন্দির নয়। এখানের মন্দিরের গায়ে ছড়িয়ে আছে কত আশ্চর্য ভাস্কর্য। প্রথম পূর্বগঙ্গা রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথমে বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রীয়ারণে অর্থাৎ সাজেকের কোণার্কে এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রাচীন শিল্পের নিদর্শনের কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী, বিস্ময়কর ভাস্কর্যকৃতি ও অন্যান্য শিল্প সম্ভার, আর রয়েছে বহু পুরনো আর্টিফ্যাক্টস। মন্দিরের ভাস্কর্য অনুপম, বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূ বিয়ের শোভাযাত্রা, সমকামিতা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ করতাম বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজ দরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য, এই সব ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়ত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত, সিংহশক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে বিষে মরছে মানুষ। এই রকম বহু মূর্তি আর পাথরের কাজের নকশায় ঠাসা এই মন্দির। তবে আমার মন বলে সেই রাতে আনন্দ কিছু লোককে দেখতে পায় মন্দিরের দেওয়াল থেকে ওই পাথরের মূর্তি আর আর্টিফ্যাক্টস চুরি করতে, তাই সে বিরোধিতা করে, আর তার ফলস্বরূপ দুষ্কৃতীরা ওকে শেষ করে দেয়। অনির্বাণ এতক্ষণ চুপ করেছিল, এবারে বলল, আপনার এটা মনে হওয়ার কোনো কারণ, আর আপনি আপনার সন্দেহ পুলিশকে জানাননি কেন? আপনার ছেলে তো পুলিশ বিভাগেই ছিল, ওরা আপনাকে আগে সাহায্য করার কথা। উনি বললেন, আমার প্রথম সন্দেহ হলো কারণ আনন্দকে প্রথমেই একটা হাতুড়ি ছুঁড়ে মাথায়
আঘাত হানা হয়। আর আমি খবর নিয়ে দেখেছি কিছু লোক নাকি রাতের বেলা সেই দিকের দেওয়ালের নকশা আর মূর্তির পুনর্নির্মাণের কাজ করছিল। সরকারের তরফ থেকে এই কাজ চলছে বহু বছর ধরে, মন্দিরটিকে টিকিয়ে রাখার জন্য। আর আমার মন বলে শ্রমিকদের বেশে কিছু দুষ্কৃতী প্রবেশ করে আর্টিফ্যাক্টস চুরির জন্য। তাদের হাতেই মৃত্যু ঘটে আনন্দর। আর আমি পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি প্রায় 40 বছর। কোনটা আসল নকশা আর কোনটা নকল আমাকে বলে দিতে হয় না। ছেলের খুনের জায়গায় পৌঁছেই মন্দিরের পেছনের দেওয়ালের মূর্তিগুলো দেখে আমার সন্দেহ হয় সাধারণ লোকের চোখে সেই সূক্ষ্ম কাজ ধরা পড়বে না, কারণ ওই দেওয়ালের 7টি মূর্তি নকল। হয়তো আগে থেকেই ওইগুলো চুরি করবে বলে একই আদলে তৈরি করানো হয় মাটির তৈরি মূর্তিগুলো, আর রাতের অন্ধকারে আসলগুলো ভেঙে নকলগুলো লাগিয়ে দেওয়া হয়। পুলিশ কিছুতেই আমার কথা বিশ্বাস করবে না। আর আমার মন বলে ওই মূর্তিগুলো বিদেশি মার্কেটে যা দাম, তাতে পুলিশও টাকার জন্য এই চোরাপাচারকারীদের সাথে যুক্ত থাকলেও অবাক হব না। এখন আমি ভাবি, কেন শুভেন্দুর মতো ওকেও একটা হোটেল করে দিলাম না? ছেলেটা তো তাহলে আমার কাছে থাকতো। ওনার মতো বলিষ্ঠ মানুষের চোখেও জল বেরিয়ে এলো। অনির্বাণ উঠে সান্ত্বনা দিয়ে বলল, এটা তো অনেক বড় একটা ঘটনা। এসব ভাস্কর্য আমাদের দেশের সম্পদ, আর কিছু লোভী মানুষ সামান্য করা টাকার জন্য এই জিনিসগুলো বিক্রি করে দেবে, তা তো আমি হতে দেব না। আমি ওই মূর্তি আর নকশাগুলো খুঁজে বার করবই। তবে আপনার কাছে... অনির্বাণ কথাটা শেষ করার আগেই তিনি ডেস্ক খুলে 4-5টা ছবি বার করে আনলেন আর রাখলেন অনির্বাণের হাতে। তাতে দেখা যাচ্ছে মন্দিরের ভাস্কর্যের কিছু অংশ। তিনি ওই ছবিগুলোর একটা হাত দেখিয়ে বললেন, অনির্বাণ, এই যে অংশটা দেখছো, প্রায় 7টা নৃত্যরতা মহিলা। এই 7টা মূর্তি হলো নকল। ভালো করে নিচের দিকের জায়গাগুলো লক্ষ্য করো। পাথর আর মাটি জোড়া দেওয়ার চেষ্টা করলেও দাগ থেকেই গেছে। তুমি একবার মন্দিরে গিয়ে দেখতে পারো। আশা করি সামনে থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবে। আমার আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। আগে তাও সকালে বালির উপর সমুদ্রের ধার ধরে হাঁটতে যেতাম। এখন আর সেই সব ইচ্ছাই নেই। তবে আমার তরফ থেকে পুরো যা টাকা চাইবে আমি দিতে রাজি। আমার ছেলের খুনিকে আর ইতিহাস বিভাগের মানুষ হওয়ার দরুন ওই মূর্তিগুলো খুঁজে দেওয়ারও যা পারিশ্রমিক হয় আমি দেব। অনির্বাণের মাথায় তখন একটা বড় ভ্রুকুটি দেখতে পেলাম। টাকাটা এখানে কোনো ম্যাটার করে না স্যার। আমি যদি ওই ভাস্কর্যগুলো মন্দিরের দেওয়ালে আবার ফিরিয়ে দিতে পারি, এটাই আমার জয় হবে। ওই দুর্মূল্য মূর্তিগুলো আমি কিছুতেই দেশের বাইরে যেতে দিব না। এমন সময় পেছন দিয়ে শুভেন্দুবাবু বললেন, চল অনির্বাণ, তোদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, গিয়ে খেয়ে নিবি চল। আমিও একসাথেই বসে খাবো। আর বাবা? ওনার বাবা দেখলাম হাত তুলে বললেন, আমার খাবারটা ঘরে দিয়ে যেতে বলিস। এখন আর খাবারও গলা দিয়ে নামতে চায় না। ব্যোমকেশের আর ওদের খাওয়া দাওয়ার যেন কোনো অসুবিধা না হয় সেসব একটু দেখে নে তুই। ভদ্রলোক উঠে আস্তে আস্তে হেঁটে ওনার ঘরের দিকে চলে গেলেন। খাওয়ার টেবিলে বসে অনির্বাণ ও শুভেন্দুবাবুর মধ্যে ভালোই কথা হলো। উনি তার ভাইয়ের মৃত্যুর পরেও হাসি মুখে আমাদের সাথে কথা বলছেন। বোঝাই যাচ্ছে কতটা শক্ত মানুষ। অনির্বাণ খাওয়া দাওয়া শেষ করে বলল, আমরা আজ হোটেলে ফিরে যাই। আজ একটু রেস্ট নেব, বুঝলি? কাল একটু ভুবনেশ্বরের দিকে যাব। আমাদের আরও কিছুক্ষণ থাকতে বললেন, কিন্তু অনির্বাণ বলল সব ঘটনাগুলো সে আরও নোট করে নিতে চায়। আমরা হোটেলে ফিরে ঘরে বসেছিলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। সমুদ্রের বড় সাইজের পমফ্রেট মাছ, খাসির মাংস, গরম গরম ধোঁয়া ওঠা ভাত
আর শেষ পাতে মিষ্টি। আমাদের ফিরতে ফিরতে প্রায় 4টের কাছাকাছি হয়েছিল। হঠাৎ করেই এমন সময় আমি বললাম, খাওয়া দাওয়ার পরে একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসি চলো, সূর্যাস্তও দেখা হয়ে যাবে, খাবারটাও হজম হয়ে যাবে। আমি মাঝে মাঝে ভালো পরামর্শও দিই। অনির্বাণ উঠে দাঁড়ালো। চল বেরিয়েই আসা যাক। আমাদের হোটেল দিয়ে বেরিয়েই অপর দিকের রাস্তা দিয়েই বালি শুরু হয়ে যাচ্ছে। এইদিকে ট্যুরিস্টের ভিড় একটু কম। অনির্বাণ আর আমরা হাঁটতে থাকলাম সমুদ্রের পার বরাবর। সাদা ঢেউগুলো গর্জন করে ধীরে ধীরে এগিয়ে আসছে, আবার অজস্র ফ্যানার সৃষ্টি করে ফিরে যাচ্ছে। সমুদ্রের এই সুবিশাল আকৃতি আর হয়ে চলা রোজকার নিত্য ঘটনাগুলি বড়ই অদ্ভুত। অনির্বাণ একটা জায়গায় একটু ভিড় মোটামুটি অল্প দেখে বসলো সেইখানে। বালির ওপর একটা ভ্যান নিয়ে চা বিক্রি করছে একটা লোক, সামনে কয়েকটা চেয়ার পাতা। অনির্বাণ 2 কাপ চা বলে সেইগুলোর একটা জায়গা দখল করে বসল। ধীরে ধীরে সূর্য নিজের লাল আভা ছড়াতে ছড়াতে মিলিয়ে গেল সমুদ্রের শেষ দিগন্তে। আমরা সাক্ষী হয়ে থাকলাম পুরীর সি বিচের এই অভূতপূর্ব সুন্দর সূর্যাস্ত। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে এবার। চারিদিকে ছোট বড় আলো জ্বলে উঠল। পাশের হোটেলগুলোর আলো আর গাড়ি চলাচলের শব্দ যেন ঘিরে ধরেছে জায়গাটা। আমার তো মনে হয় যদি এইখানে আমার বাড়ি থাকতো, রোজ চলে আসতাম বিচের কাছে। শুভেন্দুবাবুর বাড়িটার ছাদ দিয়ে কত সুন্দর সমুদ্র দেখা যায়। ওনারা কি সে দৃশ্য উপভোগ করেন কে জানি। আমরা উঠে দাঁড়ালাম ফেরার পথ ধরবো বলে। রাস্তার দিকে এগোচ্ছি। বিকেলে জায়গাটা কতটা জমজমাট এখন বোঝা যাচ্ছে। একটু একটু করে ভিড় ঠেলে এগোচ্ছি। হঠাৎ করেই অনির্বাণের দিক থেকে একটা কালো স্যুট, ভালো বডি আছে, লম্বা এমন একটা লোক এগিয়ে এলো। ওর কাছে থেমে লোকটা হিন্দিতে বলল, क्या आप अनिर्बान हो? आपको हमारा बड़ा सा बुला रहा है, मेरे पीछे पीछे आइए। আমি অনির্বাণের দিকে তাকাল। ও দেখলাম না করলো না, চুপচাপ চলতে শুরু করলো লোকটার পেছন পিছন। একটু হাঁটার পরে এই লোকটা থামলো বিশাল বড় একটা 5 তারা হোটেলের সামনে। এই যে বড় লোকেদের হোটেল তা আর বলে দিতে লাগে না। লোকটার সাথে সাথেই আমরা উঠলাম একটা লিফটে। 4 নম্বর ফ্লোর ক্লিক করে লোকটা আমাদের নিয়ে গিয়ে ফেললো 102 নম্বর রুমের কাছে। আমরা রুমে প্রবেশ করলাম। লোকটা দেখলাম আমাদের দিকে সোফা দেখিয়ে বসতে পড়ল। আমি অনির্বাণের দিকে চাইলাম। আমাকে শান্ত থাকার জন্য ও ইশারা করল। হোটেলের রুম যেমন আশা করা যায় সেই রকম সুন্দরভাবেই সাজানো এটা। ঘরে যিনি এবার তড়িঘড়ি করে প্রবেশ করলেন তার বর্ণনা কিছুটা এই রকম। পুরো শরীরে সাদা পাঞ্জাবি আর সাদা ফতুয়া, চোখে সোনার ফ্রেমের চশমা। অনির্বাণ পরে বলেছিল সেটা পুরো খাঁটি সোনার ফ্রেম। লোকটা আমাদের উল্টো দিকের একটা বড় গদি দখল করে বসল। বয়স আন্দাজই 40-এর কাছাকাছি। চুলের গোঁফে এখনো পাক ধরে। নাকের নিচে মোটা গোঁফ আর কপালে একটা লাল টিকা, গলায়ও বেশ কয়েকটা সোনার চেন ঝুলছে। তিনি এবার একটু হেসে বললেন, नमस्कार अनिर्बान बाबू, ये अधमेर नाम सतिंदार पान सिंह। আপনারা আমায় সতিন্দার বাবুও বলতে পারেন। তবে কেমন আছেন বলুন? কলকাতায় তো এত কেস সলভ করলেন, তাহলে ঘুরতে এসেও কেস কিন? কোথায় শান্তিতে 4 দিন ঘোরাফেরা করবেন, জগন্নাথ দেব কা মন্দির দর্শন করবেন, সমুদ্রের হাওয়া খেয়ে ফিরে যাবেন তা না। কোথায় ওই সব কোন পুলিশের মৃত্যুর কেসে জড়াচ্ছেন নিজেকে? অনির্বাণও এবার নিজের রাজকীয় ভঙ্গিমায় পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেটা ধরিয়ে একটা টান দিয়ে বলল, বাহ সতীন্দ্রজি, আমার ভালো খোঁজ খবর রেখেছেন দেখছি। আর তার উপর কি তদন্ত করতে এসেছি সেটাও বলে দিলেন। আপনি তো আসল গোয়েন্দা। আর কাজের কথা বলতে জানেন তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। হ্যাঁ অনির্বাণ বাবু, আপনি তদন্ত অবধি থেমে থাকলে তো ঠিক ছিল, কিন্তু ওই হিস্ট্রির লোকটা অনিকেত ঘোষের সাথে মিলেই তো গন্ডগোল করে দিলেন বলেন তো। অনির্বাণ পাল্টা জবাব দিল, কেন, আপনি কি ওই লোককে চেনেন নাকি?
আমায় তো উনি কোনো কেস দেননি, শুধু ওনার ছেলের মৃত্যুটা কেমনভাবে ঘটেছে সেটা খালি জানতে পারলেই আমার কাজ শেষ। আমায় কি এতটা বোকা পেয়েছেন অনির্বাণ বাবু? নিকেত বাবু আপনাদের কিছু মূর্তির কথা বলেননি? আমি তো ভাবলাম মূর্তি খোঁজার ভার উনি আপনার ওপর দিয়েছেন। অনির্বাণ সিগারেটে একটা টান দিয়ে বলল, মূর্তির কথা আপনি কিভাবে জানলেন সিংজি? সিং লোকটা হো হো করে হেসে বলল, আরে অনির্বাণ বাবু, আমি ব্যবসায়ী মানুষ আছি, বুঝলেন? এই পুরীতে আমার অনেক কোটা বিজনেস আছে। এ ধরুন মুদের ঠেক, তারপর স্বর্গদ্বারের মুড়া পুরাবার সব কাঠের সাপ্লাই দিই আমি। পুরো কাঠের মার্কেটটাই আমার বলতে পারে। সমুদ্রে 4টে ট্রলারও আছে মাছ ধরা। তার মধ্যে একটু পুরনো জিনিসের খোঁজ করে বিদেশে চালান করে টাকা কামানো আমার কাজ। তার সুবাদেই তো ওই মূর্তির খবরগুলো পাই আমি আপনাকেও একটা অফার দিলাম, কেসের জন্য ধরতে পারেন, কারণ ওই মূর্তিগুলো আমার চাই। যদি ওইগুলো আমায় খুঁজে দিতে পারেন, প্রায় 4 লাখ টাকা আপনাকে আমি স্টিল দাঁড়িয়ে দেব। এবার বলুন করবেন কিনা? আপনি বুঝবেন বিদেশি মার্কেটে এইসব হাটের দাম কত। মন্দিরে পুরে পুরে সব নষ্ট হয়ে যায়, কিন্তু যদি বেচে ভালো দাম পাওয়া যায়, আমারও ভালো আপনারও ভালো, তাই না অনির্বাণ বাবু? অনির্বাণ উঠে দাঁড়িয়ে বলল, মূর্তিগুলো যে আপনার কাছে নেই এটার কি কোনো প্রমাণ আছে? আর আমি চ্যালেঞ্জ নিলাম, এই সব মূর্তি আমি উদ্ধার করবই, আর সেটা আবার শোভা পাবে ভুবনেশ্বরের সূর্য মন্দিরের প্রাচীন ভাস্কর্যের মাঝে। চলুন আজ উঠি, কেমন? আরে চা খাবেন না অনির্বাণ বাবু? পেয়ারাকে চা আনতে বলি। আপনি কিন্তু আমার অফারটা নিয়ে একটু ভাবতে পারেন, টাকাটা কিন্তু কম না। অনির্বাণ হেসে বলল, চাটা না হয় পরেই খাওয়া হবে, হাজার সময় নেই। আমরা গেট দিয়ে লিফটে করে বেরিয়ে এলাম হোটেলের বাইরে। লোকটাকে দেখেই যেন আমার কেমন কেমন সন্দেহ হচ্ছিল। ওর তো এত টাকা আছে যে অনির্বাণ 4 লাখ টাকার ঘুষের অফার দেয়, তার কাছে কত আছে তার ভাবতে পারলাম না। লোকটা ব্যোমকেশের কোনো ক্ষতি করে দেবে না তো, এইসবই ভাবছিলাম। আমরা এবার হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম হোটেল রুমে। আমাদের এটা 2টো বেডরুম এমনিই ছিল। অনির্বাণ তাও ওর কালো ডায়েরিটা নিয়ে চলে গেল বারান্দায়। আমি জানি ও এখন নিজেকে হারিয়ে দেবে ভাবনার এক আলাদা জগতে। হয়তো সব প্রশ্নগুলো মাথায় সাজিয়ে নিতে চাইছে। আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। ঘরে বসে একটা বই পড়ছি। রাতের খাবার আমরা ঘরেই আনিয়ে নিলাম। হোটেল থেকে বাড়ি যাওয়ার আগে শুভেন্দুবাবু আমাদের সাথে দেখা করেও গেলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ব্যালকনিতে গেলাম। অনির্বাণ দেখলাম ওর ভাগের রুটি আর তরকারিটা না খেয়ে কিছু একটা ভাবছি। খাবারটা পাশের চেয়ারে রাখা। আমি ওর কাছে গিয়ে বললাম, খাওয়াটা খোলা রেখো না, রাত হয়েছে, খেয়ে নাও। অনির্বাণ ডায়েরির দিকেই চোখ রেখে বলল, কটা প্রশ্নের যে উত্তর পাচ্ছি না বন্ধু। আর কেসটার মোটিভ মাত্র একটাই, মূর্তি চুরি করে সেই স্থাপত্য পাচার করে টাকা কামানোর। আমায় এটাও জানতে হবে ওই রকম জিনিস কেনা বেচা হয় কেমন দামে। তাহলেই আন্দাজ করতে পারবো কত বড় দল যুক্ত হয়েছে এটার সঙ্গে, নাকি মাথা শুধু একটাই। আমি ওর হাতে খাবারটা তুলে বললাম, একটা জিনিস বলো তো, এই সিং লোকটার হোটেলটা সার্চ করে দেখা যাক না? আমার মন বলে কিছু না কিছু ঠিকই পাওয়া যাবে। এই জন্যই বলি একটু বুদ্ধিটা কাজে লাগাও। যে লোক এত টাকা সত্ত্বেও বাড়িতে না থেকে হোটেলে থাকে, সে কখনোই চোরাই মাল নিজের কাছে রাখবে না। আর দ্বিতীয়, লোকটার বিরুদ্ধে আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নেই, তাই পুরো সব জেনে শুনে কাজে নামতে হবে। আর আমার মনেও হয় না ওই লোকটা আর হোটেলের ওই রুমে থাকবে। দেখো, হয়তো আবার অন্য কোনো হোটেলে গা ঢাকা দেবে। আমি যখন ওর একটা থাকার জায়গা দেখে ফেলেছি, তখন ওইখানে আর ওর থাকা নিরাপদ নয়। তবে যে তোমাকে মূর্তি খুঁজে আনতে বলছিল, সেই ব্যাপারটা? এ তো খুব সহজ। টাকা দিয়ে আমায় প্রথমে হাত করার চেষ্টা করে উনি, আর যেই দেখলেন আমি ওর কাজ করতে রাজি নই, তখন... এইটুকু বলে থেমে গেল অনির্বাণ।
কারণ ঠিক এমন সময় হোটেলের ফোনটা বেজে উঠল। আমি প্রথমে ভাবলাম শুভেন্দুবাবু ফোন করেছেন হয়তো, কিন্তু অনির্বাণ এগিয়ে গেল ফোনের দিকে। ফোনের সাউন্ড একটু বেশি, তাই কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। ফোনের ওপার দিয়ে কেউ খুব ভারী গলায় বলল, অনির্বাণ বাবু, আপনি যা উদ্ধার করতে চাইছেন ওটার ভ্যালু সম্পর্কে আপনার আন্দাজা নেই। যদি বাঁচতে চান তো ফিরে যান। অত টাকার জন্য আপনাকে সরিয়ে দেওয়া এমন কোনো ব্যাপার না। ঘুরতে এসেছেন, ঘুরে ফিরে যাবেন। মাথায় থাকে যেন কথাটা। ওর শরীরে রাগে তখন গরম হয়ে উঠেছে। উচ্চ গলায় বলল, পরশুদিন তৈরি থাকুন। আপনাকে যে ফোন করতে বলেছে তাকে জেলের ঘানি আমি টানাবই। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর ফোনটা কেটে গেল। ও বলল, কি মনে করেছেটা কি এরা? টাকা আছে বলে যা ইচ্ছে তাই করবে। দেশের অমূল্য সম্পদ বিক্রি করে টাকা কামানো সব বার করছি আমি। সেই দিনে রাতে আর তেমন কিছু ঘটেনি। ও খালি হোটেলের রিসেপশনে বলে এলো ভুবনেশ্বর যাওয়ার জন্য গাড়ি বুক করে রাখতে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা হোটেলের বাইরে এসে দাঁড়াতেই একটা গাড়ি পিক আপ করে আমাদের নিয়ে নিল। ভুবনেশ্বর শহরের ভিড় ঠেলে প্রায় 2 ঘন্টার মধ্যে গাড়ি আমাদের পৌঁছে দিল সূর্য মন্দিরের সামনে। আমি এর আগেও এসেছি এখানে, কিন্তু প্রতিবারই যেন নতুন লাগে। পুরো মন্দিরে মোট মিলিয়ে চারিদিক বরাবর বড় বড় চাকা চোখে পড়ে। ওর থেকে শুনেছিলাম এখনও সামনে মোট 7টা ঘোড়া ছিল এখানে, কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে আর ধ্বংস হয়ে একটাই বেঁচে আছে। আমাদের চারপাশের প্রতিটা দেওয়াল জুড়ে বিরাজ করছে প্রাচীন শিল্পকলার অদ্ভুত সুন্দর কিছু নিদর্শন। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ ট্যুরিস্টের ভিড় যেন কম হয়। এখন ট্যুরিস্ট নেই বললেই চলে। এদিকে ওদিকে অল্প সংখ্যক কিছু ট্যুরিস্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু হঠাৎ করেই ওদের ভেতর দিয়ে একটা সাদা জামা পরা লোকের দেখা পাওয়া গেল। সে অনির্বাণের দিকে হাসি মুখে এগিয়ে এসে হ্যান্ডশেক করল। আমাদের দিকেও হাসি মুখে তাকিয়ে ওনার পেছনে পেছনে আসতে পড়ল। আমরা আবার এগিয়ে চললাম মন্দিরের দিকে। বরাবর একটা দেওয়ালের সামনে গিয়ে থামলেন তিনি। তারপর ওকে আঙুল দেখিয়ে দিলেন দেওয়ালের দিকে। আমরাও দেখলাম জায়গাটা। দেওয়ালের গায়ে নকশা করে তৈরি সারি সারি নৃত্য রতারমণীর পাথরের মূর্তি। কি অদ্ভুত কারুকার্য সবকটা। সত্যি সেই কালের মানুষের কাছে কোনো যন্ত্র না থাকলেও হাতের কাজ কি দারুণ ছিল তা বোঝা যায়। ও হঠাৎ ওর কাছে থাকা পকেট দিয়ে একটা ফটো বার করে সবকটা মূর্তির গায়ে টোকা মেরে দেখতে লাগলো। তারপর হঠাৎ একটা জায়গায় থামল। আমরাও এগিয়ে গেলাম। ওর মুখে অদ্ভুত হাসি। ও বলল, আচ্ছা ভাইয়া, দেখো তো, পরপর এই 7টা মূর্তির গায়ে টোকা মেরে, আর অন্যগুলোর মধ্যে। আমি দেখে বললাম, বাকিগুলো তো নিরেট, খালি এই 7টার মধ্যে ফাঁপা শব্দ হলো। সে তো হবেই। পাথরের তৈরি নিরেট মূর্তির বদলে যদি হুবহু তৈরি মাটির ফাঁপা মূর্তি রেখে দেওয়া হয়, কে বুঝতে পারবে সেটা? সাদা জামা পরা লোকটা এবার নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে যেরকম ভাবে এসেছিল, কোনো কথা না বলে হঠাৎ পেছন দিকে মিলিয়ে গেল। ও ঝুঁকে পড়ে জায়গাটা দেখল, তারপর আমার দিকে ঘুরে বলল, এই যে 4 হাত দূরে জায়গাটা দেখছ, এখানেই মরে পড়েছিলেন আনন্দবাবু। আর এই যে লোকটা দেখলে আমাদের জায়গাটা দেখিয়ে দিয়ে গেল, ইনি আনন্দবাবুর থানার অত্যন্ত কাছের বন্ধু। উনি তার বন্ধুর এই রকম মৃত্যু মেনে নিতে পারেননি, তাই আমাকে সাহায্য করেছেন। চলো, যা দেখার দেখা হয়ে গেছে, এবার এগোনো যাক। আমি বললাম, তবে উনি কোনো কথা বললেন না যে মুখে? ওর পুলিশ ডিপার্টমেন্ট জানে না যে ও আমাকে সাহায্য করছে। উনি শুভেন্দুর দিয়ে যখন জানতে পারে আমি এই কেসটা দেখছি, তখন কাল রাতে ফোন করে সাহায্য করার কথাটা বলে। আমাদের কথা হয়েছিল আজ জায়গাটা আমাদের শনাক্ত করেই তিনি চলে যাবেন। এই গোপনীয়তাটা তিনি রাখতে চান। আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ করেই কি হলো ঠিক বুঝতে পারলাম না, একটা সাদা রঙের কিছু তীব্র গতিতে ছুটে এলো ওকে লক্ষ্য করে। অত্যন্ত চনমনে হলেও দেখতে পাই, তবে জিনিসটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরের দেওয়ালে গিয়ে আঘাত করে থপ করে পড়ল। এমন সময় সামনের দিকের গেটের ঝোপটা হালকা নড়ে উঠল, আর একটা লোককে তীব্র গতিতে পালাতে দেখলাম আমরা। অনির্বাণ ওর দিকে ধাওয়া করল। লোকটার সারা শরীর তখন একটা কালো চাদরে ঢাকা। রাস্তার গাড়ি অটো পেরিয়ে লোকটা দৌড়চ্ছে। দেখতে পেলাম ও ওর পেছন পেছন।
ও এমন সময় রাস্তার একটা থেমে থাকা ট্যাক্সির ওপর দিয়ে যেভাবে একটা লাফ দিল তা দেখে তো আমি একটা মোড় বেঁকেই মিলিয়ে গেল। আমি হঠাৎ কি মনে হতেই পাথরটা তুলে নিলাম হাতে। তারপর সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখে বললাম, এই দেখো দেখো, এটা তো একটা পাথর, যেটা মোড়ানো হয়েছে একটা কাগজ দিয়ে। এটা এমনভাবে ছোড়া হয়েছে যার মাথায় লাগতো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যাওয়া অবধারিত ছিল। হঠাৎ করেই আমার চোখ চলে গেল পেঁচিয়ে থাকা পাথরের কাগজটার দিকে। সেইখানে হিন্দিতে লেখা, সাবধান, ওয়াপাস ফিরে যাও, না হলে তোদেরও মরতে হবে। আমি সেইখানে দাঁড়িয়েছি। হঠাৎ করেই ও একটা কালো চাদর হাতে হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে দাঁড়ায়। এই ধরতে পারলি? একটুর জন্য ফসকে গেল। রাস্তায় যা জ্যাম, তবে মুখটা পেছন দিক দিয়ে দেখেছি। একটা কালো বড় জরুল আছে মুখে। তোমার হাতে ওটা কি? আমার হাতের কাগজটা ছিনিয়ে নিল সে। তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল সে। তো আমরা গাড়ি করে আবার ফিরে এলাম হোটেল। ফিরতে ফিরতে দুপুর হলো বটে। অনেক কটা উত্তর মাথায় গিজগিজ করছে, ভাবতে হবে এখন। তুমি পারলে খেয়ে বিকেলে উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন চিড়িয়াখানাটা দেখে এসো। আমার কেসের জন্য তোমার ঘোরা কিচ্ছু হচ্ছে না। আমি তাই করলাম। গাড়ি হোটেলের নিচেই ছিল। বিকেলের আগে ঘুরে এলাম তাড়াতাড়ি গিয়ে। এক কথায় বলা যায় ভুবনেশ্বর শহর দারুণ সুন্দর, আর পুরী আমার মন কেড়ে নিয়েছে। তবে কাজের জন্য এখনো জগন্নাথ দেবের দর্শন হয়নি। কেসটা মিটলে আগে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাব। রাতে যখন ফিরলাম এসে দেখি অনির্বাণ ঘরে নেই। সেই কালো ডায়েরিটা পড়ে আছে খাটের ওপর। আমি চুপচাপ গিয়ে ধরলাম ওটা। বড় বড় করে কটা প্রশ্ন লেখা সেইখানে, কয়েকটায় আবার নীল রঙের কালি দিয়ে দাগ মারাও আছে। ও যে কোথায় গেল কে জানে। রিসেপশনে শুধু চাবি দিয়ে বলে গেছে কোথাও বেরোতে না। আমি খাতার প্রশ্নগুলোতে তখন মনোনিবেশ করলাম। 1. যদি মূর্তি চুরির সাথে খুনের সম্বন্ধ কোথায়? 2. মূর্তিগুলোর সবটার দাম প্রায় কত হতে পারে, আর মূর্তির সাথে অন্য কোনো ভাস্কর্য লুকিয়ে নেই তো? 3. সিংজি লোকটা ঠিক কেমন? ব্যবসাগুলো কি লিগাল? 4. মূর্তিগুলো কি বিক্রি হয়ে গেছে? না হলে হুমকি আর বারবার তদন্ত ছেড়ে যেতে বলার জন্য জোর দিচ্ছে কেন? 5. পুলিশ কেন খুনের তদন্তটা হালকাভাবে নিল? সত্যি তদন্ত হচ্ছে নাকি টাকার ব্যাপার? 6. মূর্তি আর চোরাই মাল কোথায় থাকতে পারে? 7. সমুদ্রে ট্রলার আছে, মানে সহজেই বিদেশে পাচার করে দেওয়া যায়, অথবা উট। প্রশ্নগুলো দেখে আমার অন্তত মাথায় কিছু ঢুকলো না। আর শেষে উট কেন লেখা? কাঠ দিয়ে কি হবে কে জানে। ও ফিরল বেশ রাত করে। ফিরে আসতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, কেসটা কত দূর? ও খানিকটা হেসে বলল, এই তো কলকাতার গরমের থেকে পালিয়ে বাঁচার জন্য এখানে এলে। এখনই বাড়ি যাওয়ার তাড়া নাকি? সেটার জন্য নয়, আমাদের এখনো জগন্নাথ দেবের মন্দির দর্শনে যাওয়া হয়নি। পুরীধামে এসে জগন্নাথ দেবের দর্শন করব না তা তো হয় না। ও হেসে বলল, জগন্নাথ দেব তোমার কথা খুব মনে করছে, বুঝলে? তাই তো কাল সকাল সকাল আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর আশা করি এই কেসটারও সমাধান হবে কালই। একদম সকাল সকাল তৈরি থেকো কিন্তু। আর কাল পুলিশও যাচ্ছে আমাদের সঙ্গে। ওকে কেন জিজ্ঞেস করায় শুধু বলল, আজ না কাল সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের দিন দিনের আলো ফোটার আগেই ও আমাকে তুলে দিল। আমি একটু শুয়েছিলাম দেখে বলল, তাড়াতাড়ি উঠে পড়ো, দেরি করলে আর মন্দিরে চুরি হয়ে যাওয়া আসল মূর্তিগুলো দেখা হবে না তোমার। কথাটা শোনা মাত্র আমার চোখের ঘুম উড়ে গেল। আমরা তৈরি হয়ে নিতেই হোটেলের নিচে 3-4টে গাড়ির শব্দ শুনতে পেলাম। নিচে গিয়ে দেখি এত খাঁকি পোশাক পরা পুলিশ। ওদের মধ্যে আগের দিনে মন্দিরে দেখা হওয়া লোকটাও ছিল। সে ওকে এসে বলল, ওয়েল ডান মিস্টার বক্সি, আপনার সন্দেহটাই ঠিক। আমার মনে হয় পাখি এখনো খাঁচাই আছে, উড়ে যেতে পারেনি। শুধু এখন সাবধানে গিয়ে ধরতে হবে। ও আর আমি গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। আমাদের হোটেল দিয়ে 20 মিনিটের রাস্তা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। ধীরে ধীরে আকাশ ফর্সা হচ্ছে। ও লোকটার দিকে তাকিয়ে বলল, ইনি হচ্ছেন সর্বেশ্বর লাহা, ভুবনেশ্বরের পুলিশ বিভাগে কাজ করেন। আনন্দবাবুর অত্যন্ত ভালো বন্ধু ছিলেন তিনি। ওনার কাছেই আমি সব জানতে পারি। আর সর্বেশ্বর,
তোমায় যা যা বলেছি মনে আছে তো? পুলিশের বাকি জীবগুলোকে ওই রন্ধনশালার কাছে দাঁড় করাতে বলবে। ওদের ওখানেই পাহারায় থাকার কথা বলবে। আমরা যাব সামনের গেট দিয়ে, কেউ যেন পালাতে না পারে। অল্পক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের বাঁদিকের গেটের খুব কাছে। আমরা প্রবেশ করলাম একটা গেট পেছনের দিকে ফেলে। ওপরে দেখলাম লেখা প্রসাদী রন্ধনশালা। তার মানে এখানেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয়। বড় একটা ফাঁকা জায়গা পেরিয়ে আমরা প্রবেশ করলাম। পেছনে ৩-৪ জন পুলিশ, প্রত্যেকের হাতেই বন্দুক আছে। এই দিকটায় অনেক কাঠ জোগাড় করে জড়ো করে রাখা হয়েছে। ছোটবেলায় শুনেছিলাম এগুলো দিয়ে রথযাত্রার সময় রথ তৈরি হয়, আর সেই রথযাত্রা শেষ হলে সব কাঠ জড়ো করে রাখা হয়, আর সেইগুলো সারা বছর ব্যবহৃত হয় প্রসাদ তৈরির কাজে। সে যাই হোক, আমরা প্রবেশ করতেই চোখে পড়ল বড় বড় ধরনের কিছু চুলা। সেইখানে এখনো কালো পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। প্রায় ৪-৫টা লোক সেইখানে জটলা করে কিছু একটা করছিল। হঠাৎ পুলিশ আসতে দেখে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। আমরা এগিয়ে গেলাম পেছনের দেওয়াল পেরিয়ে আরও জমিয়ে রাখা কাঠের স্তূপগুলোর দিকে। আরও ৪-৫ জন লোক সেইখানে কাঠগুলোর দিকে ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ ওদের মধ্যেই একজন অত্যন্ত রোগা আর মুখে একটা কালো জরুলযুক্ত লোক আমাদের দিকে তাকাতেই ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। ও হেসে বলল, পালিয়ে লাভ নেই, সব গেটেই পুলিশ আছে, ধরাও ঠিক পড়েই যাবে। কাউকে বেরোতে না দেওয়ার নির্দেশ আছে। ও আর ৪ জন পুলিশ এগিয়ে গেল বাকি লোকগুলোর দিকে। সর্বেশ্বরবাবু চিৎকার করে বলে উঠল, চোরাই মালগুলো কোথায়? চোরাই মালগুলো কোথায়, বার কর। লোকগুলোর কাঠের স্তূপগুলোর দিকে আঙুল নির্দেশ করলো। উনি আবার বললেন, তাড়াতাড়ি খুঁজে বার করে আন। আমাদের সামনে ৩টে লোক কাঠগুলো সরাতে লাগলো। কাঠগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলার শব্দ কানে আসছে শুধু এখন। একটুক্ষণ পরেই সেইখান দিয়ে বেরিয়ে এলো একটা বড় ধরনের কাঠের বাক্সের মতো জিনিস। সেটার ডালা খোলার সাথে সাথেই বেরিয়ে পড়ল অভূতপূর্ব সুন্দর পাথরের কাজ করা ভুবনেশ্বর সূর্য মন্দিরের নৃত্যরতা শিল্প নিদর্শন মূর্তিগুলো। প্রতিটার হাতের কাজ যেন এখন চোখের সামনে স্পষ্ট। ও এগিয়ে গিয়ে বলল, বাক্সটার নিচে দেখুন সর্বেশ্বরবাবু, এখন আরও কিছু হাতে করা নকশা আছে। এগুলোও হয়তো হাতছাড়া হয়ে চলে যেত দেশের বাইরে। নিন, আপনার আসামি আর আপনার ভুবনেশ্বরের সম্পদ। আমার কাজ এখানেই শেষ। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, আর খুনিদের কি হবে? ও হেসে বলল, ওই জরুলওয়ালা লোকটা যে ছিল তা আমি ভালো মতোই চিনি। ওকে জেরা করলেই বেরিয়ে যাবে। সর্বেশ্বরবাবু, আপনি এদের আর আর্টিফ্যাক্টগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। ট্যুরিস্টের ভিড় এবার বাড়বে। আমরা ততক্ষণ জগন্নাথ দেবের দর্শন করে আসি। ফেরার সময় আমরা একাই ফিরে যেতে পারবো, তাতে আপনার চিন্তা করতে হবে না। আমরা সেইখান দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালাম জগন্নাথ দেবের দর্শন করতে। কি আর বলি, আজও সেই দর্শন আমার মনে গেঁথে থাকবে। দর্শন শেষ করে আমরা গাড়ি ধরে নিলাম। ও ড্রাইভারকে যে ঠিকানাটা বলল সেটা শুভেন্দুবাবুর বাড়ি। আমরা বাড়ির দোতলায় প্রবেশ করতেই অনিকেতবাবু এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলেন। এসো অনির্বাণ, আমার বিশ্বাস ছিল তুমিই পারবে। সর্বেশ্বর আমাকে সবটা খুলে বলেছে। আজ আমার ছেলে আনন্দের আত্মা শান্তি পেল। চলো ছাদে বসবে, চলো, আমি ওখানেই চেয়ার দিতে বলছি। আজ তেমন একটা রোদ নেই। ওনার দোতলার ছাদের উপর দিয়ে সমুদ্রটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে পেছনের দিক থেকে। প্রবল জলরাশি বালির ওপর আছড়ে পড়ার শব্দ। শুভেন্দুবাবু ও সর্বেশ্বরবাবুকে সাথে করে নিয়ে এলেন। বসা হলো ছাদে। সর্বেশ্বরবাবু জানালেন, সিংজি লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। পুরীর কোনো হোটেলেও নেই। ও আজ এই শহরে, কাল অন্য শহরে। কিন্তু ওর বিজনেসগুলো বন্ধ করা যাবে না। ওর এই আর্টিফ্যাক্ট চুরি করে, নকল নকশা তৈরি করে আবার আটকে দিয়ে বিদেশে পাচার অনেক দিন ধরেই চলছিল। সূত্র মারফত খবর পাচ্ছি যে এই 7টা মূর্তির জন্য উনি নাকি 3 কোটি টাকা দাম রেখেছিলেন। হয়তো 2-4 দিনের মধ্যেই সেটা বিদেশে পাচার হয়ে যেত। তার আগে আমরা ধরতে পেরে গেছি। উনি 3 জন পুলিশের জেরায় স্বীকার করেছে তারাই এই সবের পেছনে আছে। শুভেন্দুবাবু ওকে প্রশ্ন করল, তুই বুঝলি কিভাবে যে মূর্তিগুলো ওখানেই আছে আর ওই জগন্নাথ দেবের মন্দিরের কাছেই ওগুলো লুকানো আছে? ও একটা সিগারেট ধরিয়ে বলা শুরু করলো, আসলে যখন সিংজি আমায় বলেছিলেন যে ওর ট্রলার আছে, তার মানে বাইরের মূর্তি পাচার করে দেওয়া সহজ ব্যাপার।
কিন্তু 2 বার হুমকি আর আমার উপর অ্যাটাক করার দরুন বুঝতে পারি মূর্তি এখনো ওদের কাছেই আছে, আর সেটা কোথাও যায়নি। হয়তো তিনি ভালো খদ্দের পাননি বা আরও চড়া দামের জন্য অপেক্ষা করছিলেন। আর যেই আমি জানলাম ওনার কাঠের ব্যবসা আছে, স্বর্গদ্বারে শ্মশানেও কাঠের ডিলার ওরই ডিলার, তখন খোঁজ নেওয়া শুরু করলাম আর জানতে পারলাম জগন্নাথ দেবের রথ তৈরির জন্য আলাদাভাবে কাঠের যোগানও তিনি দেন। ব্যাস, তখনই মাথায় খেলে গেল দামি মূর্তিগুলো রাখার জন্য ওর থেকে ভালো জায়গা আর হতে পারে না। বাকিটা আপনারা ভালোই জানেন। আর উনি লোকটা কাল আমার উপর ভুবনেশ্বরে হামলা করে কালো চাদরটা খুলে দিয়ে খালি মুখের জরুলটা চোখে পড়েছিল আমার। আজ দেখা মাত্রই চিনে ফেললাম। সবার মুখেই এখন যেন একটা তৃপ্তির হাসি খেলা করছে। হঠাৎ করেই এমন সময় অনিকেত রঞ্জন ঘোষ অর্থাৎ শুভেন্দুবাবুর হাতে উঠে এলো একটা সাদা কাগজের খাম। তার চোখে জল। তিনি বললেন, অনির্বাণ, তোমার বুদ্ধির পরিচয় আমি পেয়ে গেছি। এটা আমার ছেলের খুনিকে খুঁজে দেওয়ার জন্য। যত তোমার বুদ্ধি, আরও তুমি মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করো, আর আরও কেস সলভ করো, তোমার বুদ্ধি হাজারো গুণ বৃদ্ধি পাক। আজ আমরা একদিন আছি পুরীতে, তাও শুভেন্দুবাবুর অতিথি হয়ে। ঘরে জানলা দিয়ে স্পষ্ট দেখা মিলছে সমুদ্রে। কি সুন্দর ঢেউগুলো আসছে, আবার মিলিয়ে যাচ্ছে বালির ওপর। এক কথায় বলা যায় পুরী আমাদের ফেরায়। মন শুধু একটাই কথা বলছে, আমি লেখার সময় এই গল্পটার নাম কি দেব। ভিতর থেকে একটা কিছু যেন বলে গেল, রহস্য এবার পুরী ধারে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে গোয়েন্দা অনির্বাণ সিরিজের গল্প পুরীধামে রহস্য। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। তাহলে ভালোবাসা নেবেন আর সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।